ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজ ছাদ থেকে ভিডিও, সুন্দর ওয়েদার আছে, তো অনেক খবর আছে, সেগুলো বলবোই। সব থেকে বড় খবর যেটা, মোহামেডান কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার ফলে জানো পরের সিজন থেকে কিন্তু 3 প্রধান একসাথে কিন্তু আইএসএলে থাকবে। তো সেই কথা তো বলবোই। একদিন অসাধারণ খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, আর একটা ম্যাচ বাকি আছে। সেই ম্যাচের দিন কিন্তু অবশ্যই সবাই আসো। 13 তারিখে ম্যাচটা আছে, হোম ম্যাচ। সেদিনই কিন্তু হয়তো ট্রফিটা তুলে দেওয়া হবে। তো হিস্টোরিক একটা মোমেন্ট, যারা কিন্তু অনুভূতি করতে চাও তো অবশ্যই এসো। ওরা কিন্তু সল্ট লেকে হতে পারে। তাছাড়া যা ইন্ডিয়ান ফুটবলে আপডেট আছে, ট্রান্সফার নিউজ আছে, সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। আইএসএল এর প্রবাবিলিটি নিয়ে 2 প্রধানের, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে কিছু আপডেট রয়েছে, সেগুলো একটু দিয়ে দিই। তো তার মধ্যে বলি যে আই লিগের তো আপডেট বলেছিলাম যে মোহামেডান কিন্তু 2-1 গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাটা অসাধারণ খেলা হয়েছে। মানে শিলং লাজং এত অ্যাটাক করছিল, বাট শিলং লাজংয়ের ব্যাড লাক যে কালকে গোলগুলো পায়নি। যদি ওই টাইমে গোল পেয়ে যেত তাহলে মোহামেডানের জন্য একটু চাপ হতে পারতো। বাট একদম ডমিনেট টিম হিসাবে শুরু থেকে কিন্তু জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা বিশাল বড় আর একটা ইতিহাসও সৃষ্টি করেছে। সেটা হচ্ছে প্রথম টিম যারা কিন্তু কলকাতা ফুটবল লিগ এবং আই লিগ একই ইয়ারে জিতেছে। এর আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান যতবার আই লিগ এবং এনএফএল জিতেছে, কেউ কিন্তু কলকাতা লিগ যেবার জিতেছে সে বছর জিততে পারেনি। তো এটা কিন্তু মোহামেডান একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। আর 13 তারিখ যেটা বললো হোম ম্যাচ, আর ওদিনকে এই ট্রফিটা তুলে দেওয়া হবে। মোস্ট প্রবলি যুব ভারতীতে হতে পারে, না হলে কিশোর ভারতী। তো অবশ্যই সবাই এসো। আর আজকে কিন্তু সন্ধ্যে 7টার সময় টিম নামছে এয়ারপোর্টে। তো মোহামেডান সমর্থকরা অনেকেই যাবে এয়ারপোর্টে। আর আমাদের যদি সুযোগ সুবিধা হয় তাহলেও আমরা যাওয়ার চেষ্টা করবো। বাট এরপরে বাকি আপডেটগুলো দিই। তার মধ্যে বলি সেকেন্ড ডিভিশন আই লিগ তো চলছে। আজকে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের একটা খেলা রয়েছে, সেটা হচ্ছে কেংক্রে ভার্সেস ইউনাইটেড স্পোর্টস। আর এই ম্যাচটা যদি ইউনাইটেড জেতে তাহলে একটুখানি লিগ টেবিলে এগোতে পারে। তাছাড়া কিন্তু সেরকম পারফরমেন্স কিন্তু ইউনাইটেডের খুবই খারাপ। এছাড়া বলি জুনিয়র লিগের কথা। তো জুনিয়র লিগ মানে আন্ডার-15 লিগ কালকে যেটা ছিল ইস্টবেঙ্গল ভার্সেস ইউনাইটেড, সেটা কিন্তু ইস্টবেঙ্গল আন্ডার-15 টিম হেরে গেছে ইউনাইটেডের কাছে 3-2 গোলে। এর সাথে বলি যে ড্রিমস ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটা ছিল সেটা কিন্তু জোনাল রাউন্ড চলছিল, আন্ডার-17 টুর্নামেন্ট এইটা। তো সেটার কিন্তু ফাইনাল আজকে ছিল জোনাল রাউন্ডে, ইস্টবেঙ্গল ভার্সেস ইউনাইটেড স্পোর্টস। সেটা কিন্তু ইস্টবেঙ্গল ট্রাইব্রেকারে 6-5 গোলে জিতেছে। মানে মেন টাইমে 1-1 স্কোর লাইন ছিল। তো এবার চলে আসি আইএসএল এর কথা। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে, যেটা হলো ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি। দুজনেই কিন্তু এখনো 6 নম্বর স্পটের জন্য লড়াই করছে। 6 নম্বর স্পটের জন্য এই মুহূর্তে কিন্তু 4 জন লড়াই করছে, বাকি 2 জন কিন্তু বেরিয়ে গেছে। এরা ছাড়া নর্থ ইস্ট আছে আর চেন্নাইয়ান আছে। তো বলে দিই, নর্থ ইস্ট আর চেন্নাইয়ানের নিজেদের মধ্যেই কিন্তু একটা ম্যাচ আছে, আর বাকি যেই একটা করে ম্যাচ আছে তারা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে। তো সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। এখন বোঝা যাচ্ছে না কিন্তু টপ 6-এ কে কোয়ালিফাই করবে। আর বেঙ্গালুরুর সাথে যদি আজকে ইস্ট বেঙ্গল হেরে যায়, তবে কিন্তু ইস্ট বেঙ্গলকেও ধরে নেওয়া যায় যে ইস্ট বেঙ্গলও বেরিয়ে গেল, ইস্ট বেঙ্গলের আর কোনো চান্স থাকবে না, ধরে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলের জন্য একদম মাস্ট উইন ম্যাচ, আর বেঙ্গালুরুর জন্যও মাস্ট উইন ম্যাচ। কারণ বেঙ্গালুরু যদি হেরে যায়, বেঙ্গালুরুও কিন্তু বেরিয়ে যাবে টাইটেল রেস থেকে। ড্র হলে কিন্তু ধরে নিতে পারো দুজনেই কিন্তু বেরিয়ে যাবে টাইটেল রেস থেকে। তো দেখা যাক আজকের ম্যাচটা কিন্তু ওই জন্য আইএসএল এর টপ 6 নম্বর স্পটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আর আজকে যদি ইস্ট বেঙ্গল জেতে তাহলে কিন্তু আশা থাকবে, তাও নর্থ ইস্ট এবং চেন্নাইয়ের ওপর তাকিয়ে থাকতে হবে। আর আরেকটা হিস্ট্রি ক্রিয়েট হবে ইস্ট বেঙ্গলের জন্য, যে আইএসএল এ পরপর 2টো ম্যাচ জেতার হিস্ট্রি, যেটা কিন্তু এখনো অবধি যে 3 বছর ধরে খেলছে 1 বছরও করতে পারেনি। তো দেখা যাক আজকে টিমটা কিরকম না হয়। আজকে তো কাল স্কোয়াডটা তো অবশ্যই রিজার্ভ মানে ড্রাগ আউটে থাকবে। তো সেটা একটা পজিটিভ দিক। আর সব চোট আঘাতে সমস্যা এই মুহূর্তে নেই, এটাও একটা বিশাল বড় ব্যাপার। হয়তো আজকে খাবড়াকে দিয়ে শুরু করাতে পারে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। আর উল্টো দিকে গতকালকে কিন্তু মোহনবাগানেরও ম্যাচ ছিল। তো মোহনবাগান কিন্তু 1-0 গোলে জিতেছে, দিমিত্রির একটা অসাধারণ গোল। আর মোহনবাগান জেতার ফলে কিন্তু মোহনবাগানেরও লিগ শিল্ড জেতার দাবিদার এখনও রইল। বাট মেন হচ্ছে কালকের ম্যাচটা। কালকে কিন্তু মুম্বাই ভার্সেস ওড়িশা রয়েছে, তো সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো মুম্বাই ভার্সেস ওড়িশার ম্যাচটা যদি মুম্বাই ড্র করে বা হারে, মোহনবাগানের কিন্তু আবার টাইটেল রেসে অনেকটা সুবিধা হয়ে যাবে। কারণ ড্র করলে মোহনবাগান পরের ম্যাচটা জিতলে কিন্তু ইকুয়াল ম্যাচে ইকুয়াল পয়েন্ট হয়ে যাবে, আর যদি হারে তো মোহনবাগান কিন্তু জিতে 1 পয়েন্ট এগিয়ে যেতে পারে। তো খুব ইম্পর্টেন্ট ম্যাচ, তো একদম শিল্ড জয়ের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ। মুম্বাই যদি ওড়িশাকে হারাতে পারে, আর মোহনবাগানের যে ম্যাচটা বাকি আছে সেখানে যদি মোহনবাগানও জিততে পারে, তবে কিন্তু ফাইনাল একদম মানে লাস্ট যে ম্যাচটা, এটা 15 তারিখে আছে, সেটা কিন্তু শিল্ডের জন্য ফাইনাল ম্যাচ হয়ে যাবে। তো এটাই হলো ব্যাপার। এবার দেখা যাক যে আইএসএল এ মোহামেডান আসছে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান 3 দল তো আসছে। বাট যেটা একটা সমস্যার বিষয় সেটা হচ্ছে একটা সময় অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যে লুলু গ্রুপ মোহামেডানের ইনভেস্টার হতে পারে। বাট শোনা যাচ্ছে যে এই মুহূর্তে মোহামেডান অফিসিয়ালদের তরফ থেকে যে হয়তো লুলু গ্রুপ হবে না। তো সেই জায়গা থেকে নতুন ইনভেস্টারের চেষ্টা কিন্তু করতে হবে মোহামেডানকে আইএসএল এ খেলার জন্য। কারণ আইএসএল এ খেলতে গেলে
লাইসেন্সের ক্রাইটেরিয়া রয়েছে, তার সাথে কিন্তু 15 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফিজও দিতে হয়। তো সেগুলো মোহামেডান কীভাবে করে সেটাই হলো ব্যাপার, সেটা তো দেখতেই হবে। আর মাঠ নিয়েও অনেকে জিজ্ঞেস করছিল যে কোন মাঠে খেলবে, তো বলে রাখি এখন অবধি সেসব নিয়ে জানি, হয়তো 3 জনে যুব ভারতীও খেলতে পারে, নাহলে কিশোর ভারতীকেও কিন্তু ইউজ করা হতে পারে। খুব সম্ভবত 3 জনই কিন্তু যুব ভারতীতেই খেলবে, কারণ ওয়ার্ল্ডে কিন্তু এমন অনেক মাঠ আছে যেখানে 2 জন কেন 3 জনও শেয়ার করে। তো সেই নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, শুধু আইএসএলকে ঠিকঠাক করে এফএসডিএলকে স্কেডিউলটা বানাতে হবে যাতে মাঠটা ওভার ইউজ না হয়, মানে 2 দিনের মধ্যে যাতে খেলা না পড়ে সেই রকমভাবে কিন্তু শুধু বানাতে হবে। এবার দেখা যাক কি হয় এরপর। তো এরপরে আসি ট্রান্সফার আপডেটে। তো একটা বিশাল বড় রিউমার, মানে কোনো আমাদের কাছে কোনো সত্যতা নেই, আমরা যাচাইও করিনি, সেটা হচ্ছে মোহনবাগান নাকি একজন নতুন প্লেয়ারকে নতুন সিজনে সাইন করাতে পারে। হয়তো এই মুহূর্তে যেই সমস্ত বিদেশি রয়েছে তাদেরকে ছেড়ে, যেরকম শোনা যাচ্ছে যে হেক্টর ইউটসে অথবা হামিল, এদের মধ্যে হয়তো কাউকে ছাড়তে পারে। তো সেই জায়গা থেকে যার নাম শোনা যাচ্ছে সেও অস্ট্রেলিয়ার প্লেয়ার, সেন্ট্রাল কোস্টে মেরিনার্সে খেলে। তো তার ডিফেন্সিভ মিডফিল্ডার যে হেক্টর ইউটসকে যদি ছাড়ে তো সেই জায়গায় হয়তো নিতে পারে, যার নাম হচ্ছে জোশুয়া নিসবেথ। তো এই জোশুয়া নিসবেথের পারফরমেন্সও খুবই ভালো, মানে 24টা ম্যাচ খেলেছে লাস্ট সিজনে, 2টো গোল করেছে, 8টা অ্যাসিস্ট করেছে। তো এর সাথে নাকি একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, একে নাকি সাইন করাতে পারে, কারণ এরও কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে 2024-এর 30শে জুন। তো যথেষ্ট ভালো কিন্তু একজন প্লেয়ার, যে কিন্তু শুধুমাত্র ডিফেন্সে হেল্প না, মানে অনেকটা বলতে পারো কার্ল ম্যাথিউ টাইপের প্লেয়ার, ওপরে কিন্তু ভালো সাহায্য করে, বল বাড়াতে সাহায্য করে। তো সেরকম একজন প্লেয়ারকে যদি নিতে পারে কিন্তু খুবই ভালো হয়। কিন্তু একেই যে নেবে, এর সাথে যে কথাবার্তা চলছে সেরকম কিন্তু কিছু হয়নি এখনও, এটা কিন্তু রুমারের পর্যাতেই এখন অবধি পুরোপুরি। আর ইস্ট বেঙ্গলকে নিয়ে যেটা বলেছিলাম, একজন স্কাউট চলে গেছে বাংলাদেশে, সে কিন্তু এখনও স্কাউটিং করছে। সে একটা ম্যাচ অলরেডি দেখেছে, যেটা তোমাদের আগের দিনই বলেছিলাম, সেই ম্যাচে কিন্তু অলরেডি রবিনো 1 গোল 1 অ্যাসিস্ট করেছে। তো পরের ম্যাচটাও কিন্তু দেখবে, দেখে তারপরে সিদ্ধান্ত নেবে যে তাকে অ্যাপ্রোচ করবে কিনা, তার সাথে কথাবার্তা বলবে কিনা, ম্যানেজমেন্টের ডিসিশন কী হবে সেই হিসাবে কিন্তু তাকে অ্যাপ্রোচ করা হবে। এখনও কিন্তু স্কাউট ওখানেই আছে, ওখানেই কিন্তু খেলাধুলা দেখছে, তারপরে কিন্তু এই প্রসেসগুলো হবে। আর উল্টো দিকে মোহামেডানও কিন্তু তাদের নতুন মরশুমের জন্য লিগ তৈরি করার মানে টিম তৈরি করার মানে শুরু করে দিয়েছে। যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে তো কথাবার্তা অনেকের সাথেই বলছে, অনেককে রাখবে, অনেককে রিলিজও করবে, এবং আই লিগের কিছু খুব প্রমিসিং প্লেয়ার তাদের সাথে নাকি কথাবার্তা কিন্তু শুরু করেছে। যেরকম তার মধ্যে আইজলের 1-2 রয়েছে, সিনিতি ডেকানের 1-2 রয়েছে, এদের 2-3 জনের সাথেও কিন্তু কথাবার্তা শুরু করেছে। যদিও সেগুলো অ্যাডভান্স স্টেজে পৌঁছায়নি, ইনিশিয়াল কথাবার্তা চলছে, কারণ মোহামেডান থেকেও কিন্তু অনেক প্লেয়ার বেরোবে। তো সেই জায়গায় একটা ভালো টিম তাদেরকে করতেই হবে। আর মোহামেডান যেহেতু চ্যাম্পিয়ন হয়ে গেছে, ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে আবার অ্যাপ্রোচ করবে ডেভিডকে এবার ফাইনাল সাইনিংয়ের জন্য, কারণ ওখানে কিন্তু সব হয়েই গেছে, একটা ম্যাচ বাকি, সেই ম্যাচটার তো এমনি কোনো ভ্যালু নেই, সেই দিন শুধু কাপ পাবে কারণ অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এবার কিন্তু ডেভিডকে আবার অ্যাপ্রোচ করা শুরু করবে, একদম কিন্তু চেষ্টা করবে ডেভিডকে আনার। এবার দেখা যাক আনতে পারে কিনা, কারণ তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গলে কিন্তু এইবার অন্য বারের চেয়ে ট্রান্সফার সিজনে একটা ছোট্ট অ্যাডভান্টেজ আছে, যেটা হলো এএফসির স্লটটা। তো সেই জিনিসটা যদি দেখিয়ে ডেভিডকে কিন্তু নিয়ে আসতেই পারে। এবার দেখা যাক ডেভিড কি ভাবছে। ডেভিড হয়তো ভাবছে যে মোহামেডানে থাকলে বেশি ম্যাচ টাইম পাবে, এটা কিন্তু হতেই পারে, কারণ ইস্ট বেঙ্গলে আসলে কিন্তু ম্যাচ টাইমটা কমে যেতেই পারে, যেহেতু ও কিন্তু স্ট্রাইকার যেহেতু সেকে কিন্তু বিদেশিদের সাথেও কম্পিট করতে হবে, অনেক ম্যাচে হয়তো পরের দিকে নামতে পারবে। তো সব কিছু দেখে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবে, কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু এখনও চেষ্টা করছে ডেভিডকে আনার। তো দেখা যাক আস্তে আস্তে বুঝতে পারবে যে ডেভিডকে কতটা আনতে পারে নাকি মোহামেডানই রেখে দিতে পারে। এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে ইস্ট বেঙ্গলের টিম কি নামাতে পারে সেটা নিয়েও অবশ্যই বলো। আর কালকে মোহনবাগান খেলা দেখে কেরম লেগেছে সেটা অবশ্যই জানি। আর বাকিটা তো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।